আছি উত্তর আজিমপুর, আবারও যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। বাজে হয়েছে 6টা 37। রাস্তাঘাটের অবস্থা আমি জানি না কীরকম আছে, তাই একটু বেলা হওয়াতে বের হয়েছি আর কি। নইলে হয়তো বা আরও আগেই বের হইতাম। এই যে একটা ফ্লাইওভারটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে যে আমরা উপর দিয়া চলে যেতে পারি। এটা বিএনএস টাওয়ার থেকে ফ্লাইওভারটা লামসে গিয়ে হয়েছে চেরাকালি পর্যন্ত। এই ফ্লাইওভারটা হওয়াতে মানে অনেকটা যানজট কমছে। আর এই মাঝখানের লাইনটা শুনছিলাম নাকি যে কি বিআরটিসি বাস চলার জন্য কি না কিসের জন্য করা হয়েছিল, এখন নাকি এটা অকেজো হয়ে গেছে, মানে ওইটা দিয়ে আর কোনো কাজ হবে না। মানে আসলে ওটা কিসের জন্য করছে ওইটা তো আমি নিজে বুঝতে পারতেছি না। যেমন নাকি ওইটার কোনো মূল্যায়নই নেই যতটুকু শুনতে পারছি আর কি। তো কতটুকু কার্যকারিতা হয়েছে ওইটা আমি জানি না। যাই হোক, মানে এই উপর দিয়ে আসলে আমি নিজেও বুঝতে পারি না যে কোন জায়গা পর্যন্ত আসছি। আমি টুঙ্গি আসছি না কোথায় আসছি নিজেও বুঝতে পারি না। আর এই লাইনটা হওয়াতে আমাদের অনেক সুবিধাই হয়েছে, আমরা সহজেই চলে যেতে পারতেছি। আর এটা লামসে গিয়েছে চেরাগালি। আর এই হঠাৎ বাড়িতে যাওয়ার কারণ, বাড়িতে একটু কাজ আছে, হয়তো বা 10-15 দিন থাকবো, এই জন্য হঠাৎ বাড়ি যাওয়ার কারণ আর কি। আর নইলে বাড়ি যাওয়া হইতো না। কিছুদিন আগেও বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়িতে যেতে পারি নাই, অফিসের কাজের জন্য বাড়িতে যেতে পারি নাই। কিন্তু দেখি এখন কতটুকু সময় লাগে। টার্গেট নিছি 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে চলে যাওয়ার। এখন বাকিটা রানিংয়ের উপরে বলতে পারবো। তার আগে আমার 2 কাটা ফুয়েল আছে, ফুল ট্যাঙ্কি ফুয়েল নিতে হবে। আচ্ছা চলেন, যেতে যেতে কথা হবে। আরও তো রাস্তা বাকি আছে, মাত্র না শুরু করলাম। 6টা 51 বাজে আসি ভুট বাজার। যত এগোচ্ছি তত দেখতেছি গাড়ির চাপ বাড়তেছে। মানে আমি মনে হয় একটু বেশি লেট করেই বের হয়ে গেছি। মানে ট্রাক, বাস, লোকাল বাস সবই বের হয়ে গেছে। মানে ওই লেট করে বের হওয়ার কারণটা হয়েছে কেন জানেন? একটু মনের ভিতরে একটা ভয় ছিল। ভয়টা হচ্ছে কিছুদিন আগে আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরে মানে ওপেন একটা সিক্রেট হয়, যে যতটুকু দেখলাম যে ওপেন একটা মানুষকে আটকায়া মানে যা আছে সব কিছু রাইখা দিছে। ওই জন্য মানে আর কি একটু লেট করে বের হয়েছি, যে আমারও কোনো সমস্যা হয় কি না, এই জন্য আর কি লেট করে বের হওয়াটা। তাছাড়া আর কোনো কিছুই না। এখন তো বের হয়ে দেখতেছি যে অনেকেই আমাদের আগে বের হয়। এখন কিভাবে কি বুঝতেছি না, যে আমি আসলে কি এই মনের ভুলে যে লেট করে বের হয়েছি। তা যাই হোক, চলেন আগে গাজীপুর চৌরাস্তা পার হই, তারপর দেখতেছি। চৌরাস্তা পার হইলে অবশ্য রাস্তা কিছুটা ফাঁকা পাবো। ওইদিকের রাস্তাটা আমি যে সময় মুন্ডুটা নিয়ে বাড়িতে গেছিলাম, যে দেখছিলাম যে রাস্তাটা কিছুটা ভাঙা। ওই ভাঙা কি মেরামত হয়েছে না এখনো ভাঙা আছে রাস্তা, জানি না। তারপরে আর কোনো সময় দিকে যাওয়া হয়নি। আচ্ছা চলেন, 7টা 3 বাজে, অলরেডি গাজীপুর চৌরাস্তা পার হয়ে গেছি। আর দেখেন কি পরিমাণ গাড়ি ঘোড়ার চাপ, মানে ট্রাক, বাস, সব কিছুর চাপ প্রচণ্ড পরিমাণ আছে। সাথে আছে প্রাইভেট কার। মানে যতটুকু ভাবছিলাম যে ফ্রি থাকবে, ওই ফ্রিটা আর থাকলো না। তো যাই হোক, এখন যেহেতু গাড়ির চাপ, আর কি করব, আস্তে ধীরে যেতেই হবে, আর কিছু করার নেই। আরে একটা ফুয়েল পাম্প ছিল, সরি। আচ্ছা, সাথে লাগছে ক্ষুধাও, প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করতে হবে। আর ফুয়েল পাম্প এনেও একটা আছে। আচ্ছা যাই হোক, এনতে নিয়ে নিই ফুয়েলটা। অকটেন কোনটা? এই যে অকটেন পেয়ে গেছি।
তার আগে ট্রিপ মিটারটা অটো করে দিই। অলরেডি 22 কিলো চলে এসেছি। ট্রিপ বি মাইলেজ কত পাচ্ছি ওইটা আমার দেখতে হবে। মা ফুল করে দেন। আচ্ছা, ট্রিপ মিটারটা 0 করে দিলাম। তারপরে আসছি কত কিলো এখন পর্যন্ত? আসছি সে 22.9, তার মানে অলরেডি 23 কিলো আসছি। আচ্ছা, ট্রিপ এতে আছে টোটাল কত কিলো যাচ্ছি বাসা থেকে, আর ট্রিপ বিতে আছে মানে কত মাইলেজ পাচ্ছি ওইটা টেস্ট করার জন্য। আচ্ছা চলেন, কি সামনে কোনো জায়গায় দাঁড়ায় একটু নাস্তা করে নেব। তবে যে পরিমাণ গাড়ির চাপ ভাই, দেখি কি হয়। অলরেডি শালনা ব্রিজ পার হয়েছি। যত এগোচ্ছি তত ঠান্ডা বাড়তেছে, আর মানে কুয়াশার পরিমাণটাও বাড়তেছে। মানে এমন বাতাসটা ডাইরেক্ট আয়া বুঝায় হিট করতেছে, মানে ঠান্ডায় হিট করতেছে। এই পরিস্থিতিতে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়তেছে। এটা কি কুয়াশা না গাড়ির ধোঁয়া না কুয়াশাই, মানে কোনো কিছু দেখা যাইতেছে না। আর মাঝখানে তো গাড়ির ধোঁয়া, ওই সামনের গাড়িটা মানে কালো ধোঁয়া এমনভাবে মারতেছে, কালো ধোঁয়ার জন্য আরও কিছু দেখতে পারতেছি না। একই তো কুয়াশা আছে। আর ওই যে ওটা কি হাইয়েস্ট নাকি ওটা আমি জানি না, ওইটা এত বাজেভাবে রাইড করতেছে বলার বাহিরে। এই মাওনা পর্যন্ত গিয়ে হয়তো নাস্তা করবো, প্রচণ্ড খিদা লাগছে ভাই। যত আগাইতেছি তত কুয়াশার পরিমাণ বাড়তেছে, তত ঠান্ডার পরিমাণ বাড়তেছে। মানে এই যে দেখেন গার্মেন্টস তাতে এই যে এইভাবে রাস্তা পার হয় আর কি করব, যেহেতু ফ্লাইওভার নাই কিছু নাই, রাস্তা তো পার হইতে হবে। এই যে দেখেন আরেকজন পার হইতেছে। অনেকে এই রাস্তা পার হওয়ার কারণে অনেক অ্যাক্সিডেন্ট আমি দেখছি। এই রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো যারাই এই রাস্তা পার হবেন, যেহেতু ওভারব্রিজ নাই, সেহেতু দেখে শুনে রাস্তা পার হবেন। ওটা তো আপনাদের জীবন, তাই না? আজকে যদি আপনার একটা জীবন চলে যায় তাহলে ক্ষতিটা কার? আপনার ফ্যামিলির, আপনার ফ্যামিলির উপরে একটা এফেক্ট পড়বে। তাই রাস্তাঘাটে চলাফেরার সময় দেখে শুনে চলাফেরা করেন। ওইটা আপনারা নিজ দায়িত্বে চলাফেরা করেন, ওইটা আর কি আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট আমার। যতটুকু পারেন সেফলি চলার চেষ্টা করবেন। আসলে রিস্ক নিয়ে কোনো কিছু করার তো দরকার নাই, তাই না? কোনো জায়গায় মনে করেন 5 মিনিটে যেতে পারবেন, সেই জায়গায় আপনি 7 মিনিটে যান, কারণ এই রিস্কের কারণে আপনার জীবনও চলে যেতে পারে, তাই না? তাই যে জায়গায় আপনার যে লাইনে আপনার রিস্ক আছে ওই লাইনে আপনি একটু লেট করে যান। সব জায়গায় যে তাড়াতাড়ি যেতে হবে তা তো না, একটু লেট করে গেলে তো সমস্যা নাই। আর যে পরিমাণ কুয়াশা পড়তেছে, আসলে আমি মনে করছিলাম যে কুয়াশা পড়বে না। আর গাজীপুরের ওই সাইডে আমি মানে ঢাকা সিটির ভিতরে যতক্ষণ ছিলাম ততক্ষণ গরম লাগছিল, মানে ঠান্ডা লাগতেছিল না। আর এখন যখন এখানে আসছি এখন মানে ঠান্ডা হিট করতেছে পুরোপুরি। মানে অলরেডি আমি 3 টাকাও দিয়েছি। আমি ভাবছিলাম যে 3টা মানে নিচে আমার এটার নিচে আরেকটা জ্যাকেট আছে, ওইটার নিচে আরেকটা ফুল হাতা গেঞ্জি আছে। ভাবছিলাম আমি ওই গেঞ্জি টাকাও দিব না, হয়তো আমি জ্যাকেটটাও গাও দিব না, ঠিক আছে? জাস্ট খালি একটা গেঞ্জি পরবো, মানে জ্যাকেটটা নয়তো বা গেঞ্জিটা, যে কোনো একটা গাও দেবো আর এটা পরবো। কিন্তু এখন দেখতেছি আমার আরেকটা পরার দরকার ছিল। যে পরিমাণ ঠান্ডা লাগতেছে, যে পরিমাণ বাতাসটা ঠান্ডা, আমার ডিসিশনটা ভুল হয়ে গেল না। এতটু রিক্সায় মেইন রাস্তায় কি করে? দেশ কি দেশ আছে নাকি দেশ হাওয়া হয়ে গেছে? দেন না কি পরিমাণ অটো রিক্সা, ওরা কি কোনো নিয়ম কানুন হাইওয়ে রোডের মধ্যে? ওদের কি কোনো নিয়ম কানুন নাই? আসলে বুঝি না কি শুরু হয়েছে দেশটার মধ্যে।
মানে এত অটো রিক্সা মেইন রোডের মাঝখানে যেদিক দিয়ে খুশি এদিক দিয়ে যাইতেছে ওরা। ওই দেন ওরা না আছে লুকিং গ্লাস, না আছে কিছু, ওরা যেভাবে খুশি হয়ে ঢুকতেছে। কিরে ভাই মানে কি, তোর কি রাস্তা মেইন রোডে? এই যে দেখেন মাথা যে কিভাবে বাইরে যে পরিমাণ। এই যে দেখেন আয়ের রোডের মধ্যে মাঝখানে ওরা ঘুরতেছে নিজের মন স্বাধীন মতো। কি আবাদ হে, কি আবাদ হে। দেশ উন্নত এইভাবেই হইব, যেখানে একটা গাড়ির গতি থাকে 80-90, হ্যাঁ ওইখানে ওডির গতি হচ্ছে হাইয়েস্ট 30 কি 35। তো এইগুলা কিভাবে ওই হাই রোডের মাঝখানে আসলে আমি বুঝলাম না। এখন যখন সময় 8:29 আসিছে ভালুকা ময়মনসিং। অলরেডি ভালুকা চলে আসছি, এখানে একটু নাস্তা করলাম। অলরেডি 68.5 কিলো চলে আসছি। আরও এখান থেকে ময়মনসিং অলমোস্ট 40 কিলো হবে। তারপরে আর কত নেত্রকোনা 40 কিলো, 80 বাড়ি পর্যন্ত যেতে যেতে হয়তো বা প্রায় 100 কিলোর মতো আরও রাইড করতে হবে। সরি, ময়মনসিং হচ্ছে 41 কিলো, বামে টাঙ্গাইল শেরপুর 108 কিলো, টাঙ্গাইল 43 কিলো। এখানে একটু নাস্তা করলাম ভালুকা ময়মনসিং, এখানে একটু নাস্তা করছি। আর মানে দাঁড়ানোর পর দেখতেছি পুরা হাত পা পুরা কাঁপতেছে। মানে এতক্ষণ যে রাইড করছি কোনো সমস্যা হয় না, কিন্তু দাঁড়ানোর পর চাটা খাইলাম, একটু রেস্ট নিলাম, আর পুরা হাত পা আর মানে এখনও কাঁপতেছে। আর অলরেডি 8:30 বাজে, এখনও দেখেন সূর্য উঠার কোনো নামগন্ধ নেই। সূর্য কিন্তু উঠছে, কিন্তু এত বেশি দেখা যায় না। আর কুয়াশা কুয়াশা কিছুই কাটে নাই এখনও। এই যে পরিস্থিতি, কুয়াশা কাটার কোনো এখনও কুয়াশা পড়তেছে, দেখা যাইতেছে। আর এদিকে রাস্তাটা একটু স্মুথ, ওইদিকে মানে মাওনার আগে রাস্তা খুব বাজে ছিল, খুব বাজে না, মোটামুটি মানে গাড়ি টানাই গেছে না। আর এখানে আসার পরেই বুঝতেছি যে ঠান্ডা কত পরিমাণ, মানে বিশাল ঠান্ডা লাগতেছে বলার বাহিরে। গোপ্রোতে কতটুকু বুঝাইতেছে বুঝতেছি না, কিন্তু এখনও কুয়াশা কাটে নাই। কুয়াশা কাটতে কাটতে আরও মনে হয় 1-2 ঘন্টা লাগবে। আচ্ছা চলেন ময়মনসিং পর্যন্ত যাই, দেখি কতটুকু সময় লাগে। অলরেডি তো 8:32 বাজে, আরও হয়তো 1.5 ঘন্টা লাগবে বাড়ি পর্যন্ত যেতে। 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে মেবি। তো চলেন, সময় যখন 10:09 তখন অলরেডি চলে আসছি ময়মনসিং ব্রিজে। ময়মনসিং এই ব্রিজটা অনেক পুরাতন। আগে যে সময় আসছিলাম এই ব্রিজের টুল ছিল না, এখন আবার টুল নেই কিনা কে জানে। আচ্ছা টুল নিলে টুল দিমু। ব্রিজটা বড় হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। ওইদিকে দেখেন মানে ট্রেনের লাইনটা দেখা যাইতেছে না, এত পরিমাণ কষা পড়তেছে। ঈদের সময় ব্রিজটার উপরে এত পরিমাণ জ্যাম হয় বলার বাহিরে। এই ব্রিজটা আমি ছোট থেকে দেখতেছি যে ওই যে টুল তুলতেছে ব্রিজের, টুল তোলা শেষ হয় না। আমি বাবার মুখেও শুনছি, মানে যে সময় থেকে হয়েছে ওই সময় থেকে নাকি টুল তুলতেছে। টুল মাঝখানে আবার এক সময় অফ ছিল, মানে বন্ধ ছিল, যে টুল তুলে নাই। তারপরে আবার শুরু হয়েছে। এখন আমি কিছুদিন আগে বাড়িতে যে সময় আসছিলাম ওই সময় টুল ছিল না, মানে আন্দোলনের পরে টুল আর নেওয়া হয় নাই। এখন আবার টুল নিতেছে কিনা আমি শিওর জানি না। যদি নেয় টুল, ওই টুল কত টাকা
ওইটাও আমি জানি না। আর আগে যে সময় ওই রাস্তাটা যাইতাম, ওই রাস্তাটা ছিল সিঙ্গেল, জাস্ট একটা রুট ছিল। এখন দুই পাশে দুইটা রুট বড় হয়েছে, ওই হিসাবে ভালো হয়েছে। কিন্তু আর নইলে এই রাস্তা পুরাটা মানে ব্রিজ থেকে শম্ভুগঞ্জ পর্যন্ত পুরাটাই জমতে আছে। যাই হোক, শম্ভুগঞ্জ না শ্যামগঞ্জ আমি নিজেও বলতে পারতেছি না, কারণ দুইটা নাম আমার কাছে সেম, একটা তালিভাষ্য আর একটা হচ্ছে দন্তাস্য দিয়ে। এই জন্য আমার কাছে একটু সমস্যা লাগে শম্ভুগঞ্জ শ্যামগঞ্জ বুঝতে। শম্ভুগঞ্জের তো এটাকে বলে না শ্যামগঞ্জ বলে, কোনটা শম্ভুগঞ্জ মনে বলে। যাই হোক, যে কোনো একটা হবে। মানে এই রাস্তাটা যে সময় সিঙ্গেল ছিল, ময়মনসিংহ ব্রিজ থেকে পুরা রাস্তাটা শম্ভুগঞ্জ ওই পর্যন্ত জাম ছিল, মানে জাম থাকতো, এই অবস্থা ছিল। কিন্তু এখন আচ্ছা টুল নিতেছে না, টুল নেওয়া বন্ধ। তো এটা কি নিবে না আর, নাকি কোনো সমস্যা আছে? যাই হোক, যেটা হোক একটা, নিলেও কি না নিলেও কি, নিলেও আমি দেবো, না নিলেও, না নিলে তো নাই। ময়মনসিংহ টু নেত্রকোনা মানে হাইওয়ে রাস্তা আর কি, সিঙ্গেল, ডাবল না। এই রাস্তাটার একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, যে পিছনে যে রাস্তাটা আছে শম্ভুগঞ্জ থেকে শ্যামগঞ্জ, মানে ময়মনসিংহ থেকে শ্যামগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা আছে, এটা প্রচণ্ড পরিমাণ ভাঙ্গা। কিছু জায়গায় ঠিক করছে, আবার অনেক জায়গায় ঠিক করে নাই। কিন্তু শম্ভুগঞ্জের পরের রাস্তাটা এটা অনেক স্মুথলি একটা রাস্তা। তবে এখানে রিক্সের বিষয় আছে, সিএনজি অটো, ঠিক আছে, এগুলা বেশি চলে তো। কারণ জানেনই তো সিএনজি আর অটোর কোনো ঠিক ঠিকানা নাই, এরা কোন সময় কি করে, ওরা যে এমন চাই চলে আর কি। আর ওদের কথা আর কি বলবো নতুন করে। তবে যেটা টার্গেট করছিলাম যে 10টার মধ্যে বাড়িতে চলে যাব, হয়তো 10:30 বাজবো, এখন অলমোস্ট বাজে 9:57 বাজে, চলে আসছি কাছাকাছি। তবে যত বাড়ির দিকে যাচ্ছি তত ঠান্ডা বাড়তেছে, আর গ্রামের একটা ফিল হইতেছে। যেমন এই যে মনে করেন এখানে পানি ফেলাইছে, মানে পানি দিছে, মানে ধান লাগাবে, ওই যে মেশিন থেকে পানি ভরতেছে, তো ওই ভাইবসটাই আলাদা, মজাই আলাদা। এই যে ধান লাগানো অনেক লাগাইছে, এগুলো নিজের যেহেতু টুকটাক কিছু জমি আছে এগুলো লাগানো হয়েছে, আসলে ভালো লাগে এগুলো লাগাইতে। এখন তো হয়তো বা ঢাকায় কর্মস্থলে ব্যস্ত, এই জন্য আর এই ক্ষেতকলা লাগানো হয় না। তবে এখন যেহেতু বাড়িতে যাচ্ছি, কয়েকদিন হয়তো থাকবো, দেখি কি করা যায়। আর এই রাস্তায় আরেকটা ভয়ের বিষয় আছে, এগুলো বাস, এটা তো হচ্ছে ময়মনসিংহ টু নেত্রকোনা বাস, যেটি ঢাকার বাস। ওরা যেভাবে আইসা চাপ দেয়, মানে বাইকরে ওরা বাইকই মনে করে না। আমি ভিডিও অন ছিল না, বেশ কয়েকটা চাপ পাইছি, ভিডিও অন ছিল না, বেশ কয়েকটা চাপ দিছে আমার সুন্দর করে। তবে এইসব রুটে চলতে গেলে মানে একটা জিনিস সতর্ক থাকবেন, আরও গ্রামে গেলে আরও সতর্ক থাকা দরকার। মানে অটো রিক্সা সতর্ক, অটো, এইসব অটো মানে ওরা তো মনে করেন সামনে বৈশা রয়েছে, লুকিং গ্লাস একটু আড্ডে দেখতে পারে, অনেক অটো তো লুকিং গ্লাসও নাই, লুকিং গ্লাসে একটু আড্ডে দেখতে পারে, এমনকি দেখতে নাও পারে। হ্যাঁ, তবে ওরা না দেখেই ঘুরায় ফেলায়। ওই জন্য একটা গাড়ি এইরকম স্পিডে থাকলে মনে করেন সিম্পলই বিষয় দেখাই, যে ওই যে সামনে একটা অটো দেখা যাচ্ছে না, আমি ওই অটোটার ওভারটেক করবো, মানে আমার স্পিড আছে এখন 70-র কাছাকাছি। ওইটা যদি আমি যাইতে থাকি, ওরা কিন্তু দেখতেছে না, ওরা যদি হুট করে ঘুরায় তাহলে ধাম করে বাড়ি কামো। তাই ওদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে সবসময় চলার চেষ্টা করবে। তবে ভাই যত বাড়ির দিকে আগাচ্ছি, যত গ্রামের দিকে যাচ্ছি, সেই ফিল হইতেছে, দেখেন না ধান ক্ষেত। আরে এটি এখন শীতের সময় লাগানো হইতেছে তো। যাই হোক, তবে রাস্তাটা অনেক ভালো আছে। এটা আগে অনেক বাজে একটা রাস্তা ছিল, কিন্তু এখন ঠিক হওয়াতে রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে নারিন্দা বাজার, ছোটোখাটো বাজার, শ্যামগঞ্জ বাজার তো পিছনে বলায় আসছি। নেত্রকোনা কয় কিলো হবে? নেত্রকোনা হয়তো বা 5-7 কিলো হবে, এর বেশি হবে না। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো কিছু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে।